আমি যে জিনিসগুলো পছন্দ করি না সেসব তোমার খুব পছন্দ, তাই না? হ্যাঁ, জানোই তো। জেনে বিয়ে করতে গেলে কেন? আসলেই তোমায় বিয়ে করাটাই ভুল হয়ে গেছে আমার। এরপর আর কোনো কথা হলো না ওদের দুজনের ভেতরে। রাজ সিগারেটটা শেষ করে মৌয়ের পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা মৌ দেখতে পায় ও রাজের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীর সম্পূর্ণ রাজের থেকে নিজেকে মুক্ত করে নিল ও। এরপরে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়। বাথরুমে গিয়ে নিজের শরীরের যন্ত্রণা অনুভব করতে লাগলো মৌ। মনে মনে রাজকে গালি দিতে লাগলো। ফুলশয্যার রাতে কোনো বর তার বউকে এভাবে কাহিল করে দিতে পারে বলে জানা নেই ওর। বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে পড়ল মৌ। এরপর কিচেনের দিকে চলে যায়। সকলের জন্য নাস্তা প্রস্তুত করতে লাগলো। কিছুক্ষণ পরে রাজ নিচে নেমে আসে। এসে দেখতে পায় মৌ রান্না করছে। রাজ ওর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। মৌ জিজ্ঞাসা করে, আরে কি করছো? তুমি কি করছো? দেখতে পারছো না রান্না করছি? তারপরেও জিজ্ঞেস কেন করছো? সেটা তো দেখতেই পাচ্ছি। ভাবছি আমিও রান্না করব। তুমি আবার কি রান্না করবে? আর রান্না যখন করবে আমাকে জড়িয়ে ধরে আছো কেন? কি আজব! দিসলাই আর ম্যাচ বক্স কাছাকাছি না থাকলে আগুন ধরবে কি করে? আর আগুন না ধরলে রান্নাটা হবে কি করে শুনি? কি বলছো তুমি এগুলো? আমি হচ্ছি তোমার দিসলাই, আর তুমি আমার ম্যাচ বক্স। বক্স আর দিসলাইয়ের ভেতরে একটু খোসা না হলে আগুন ধরবে কি করে শুনি? সকাল সকাল মাথা খাবে না আমার, যাও বলছি। এই বলে রাজকে ঠেলে দূরে সরিয়ে দিল মৌ। এরপর আবারও নিজের রান্নায় মনোযোগ দেয়। সকালে নাস্তা সেরে ও বেডরুমে গেলে বেডরুমের চাদরটায় ওর রক্তের দাগ লেগে আছে। মৌ তাই চাদরটা ধুয়ে দিয়েছে। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বারে ফোন কল। একটু পরেই রাজ এসে কলটা রিসিভ করলো। এরপর ফোনটা নিয়ে বাইরে চলে যায়। মৌ স্পষ্ট শুনতে পেল কোনো এক নারীর কণ্ঠ রাজকে ওর নাম ধরে ডাক দিল। একটু পর রাজ ফিরে আসতেই মৌ ওকে প্রশ্ন করে, কার কল ছিল? অফিসের ম্যাডামের, অর্থাৎ আমার বসের। তুমি তার নাম্বার সেভ করে রাখোনি কেন? আরে উনি নতুন জয়েন করেছেন আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে, তাই এখন পর্যন্ত ফোন নাম্বার সেভ করে রাখার সময় হয়নি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার ম্যাডাম কি অফিসের প্রোটোকল জানে না? মানে? উনি তোমার নাম ধরে সম্বোধন করলেন কেন? কোনো অফিসের বস তার এমপ্লয়কে এভাবে স্রেফ নামে ডাকে? তাহলে তুমি বলো, কি ডাকা উচিত ওনার? স্যার ডাকবে আমায়? নাম ধরে কেন ডাকতে যাবে? তোমাকে রাজ সাহেব বলে ডাকতে পারে। আজব তো! আমাকে আমার অফিসের বস কি বলে ডাকবে সেটা কি তুমি ঠিক করে দেবে? এরকম মিনিংলেস কথা বলো না তো। আমি অফিসে গেলাম, সন্ধ্যার আগেই আবার ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এরপর রাজ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিস পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায় আজ ওর। অফিসের বস ওকে ডেকে নিজের রুমে নিয়ে গেল। তার চোখে মুখে রাগের ছাপ। রাজকে উদ্দেশ্য করে ওর ম্যাডাম বলতে লাগলো, কতবার করে বলেছি রাজ, কোনো কাজে একদম লেট করবি না। আমি লেট করা মানুষদের একদম পছন্দ করি না, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। আজ সন্ধ্যার পরে আমার বাসায় এসো, তোমার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তাহলে তো সেটা এখানে বসেই দিতে পারেন। না থাক, সব জিনিস সব জায়গাতে বসে দেওয়া সম্ভব নয়। আগে আমার বাসায় এসো, আশা করি ভালোই লাগবে তোমার। আচ্ছা ঠিক আছে। বিকেলবেলা অফিস থেকে ফিরে রাজ আবারও জামা কাপড় পরে রেডি হতে লাগলো। মৌ ওকে জিজ্ঞাসা করে, কি হলো, এখন আবার কোথায় যাচ্ছ? একটু আগে না অফিস থেকে এলে? সবে খেয়ে উঠেছো। একটু বাইরে যাচ্ছি, একজনের সাথে দেখা করার আছে। সেই একজনটা কি? আমার একটা ফ্রেন্ড, ওর সাথে বিজনেসের বিষয়ে
একটু ডিসকাস করব। তুমি যাবে আমার সাথে? আমি যে কি করব তোমার অফিসিয়াল কাজে? তাহলে অহেতুক প্রশ্ন করে সময় নষ্ট করো না আমার, কেমন? আর শোনো, একটা কথা, রাতে কিন্তু ঘুমাবে না। আমি আসার পরে তারপরে ঘুমাবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসবো। তা তোমার ব্যথা কমেছে ওই জায়গায়? ওষুধগুলো খেয়েছো ঠিকঠাক? একটু একটু কমেছে। কেন, পুরোটা কমতে পারলো না? আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। আচ্ছা, তোমার মাথা কি সব সময় ওইসবই ঘোরে? আজব মানুষ একটা। রাজ মৌয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। ইচ্ছে করেই মৌকে মিথ্যা বলল রাজ, কারণ ও চায় না মৌ কোনো ঝামেলা করুক ওর সাথে। রাজ ম্যাডামের বাসায় পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। রাজ ওর ম্যাডামের বাড়িতে ঢুকেই অবাক হয়। পুরো বাড়ি ফাঁকা, কোনো লোকজন আছে বলে মনে হয় না। একটু পর রাজের ম্যাডাম এক নাইটি পরে তার ঘর থেকে বেরিয়ে আসে। রাজ তাকে এই অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ম্যাডাম, আমার কিন্তু একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি ছাড়তে হবে আমায়। আচ্ছা ঠিক আছে, আসতেই তো পারলি না, তার আগেই যাওয়ার বায়না করে বসলে। আচ্ছা রাজ, তুমি কি কফি বানাতে পারো? হ্যাঁ, পারি। তাহলে কিচেনে গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারো। আর হ্যাঁ, নিজের জন্য এক কাপ এনো। রাজ বেশ সন্দেহেই ওর ম্যাডামের কিচেনে গেল। এরপর মনে মাধুরী মিশিয়ে কফি বানাতে লাগলো। অফিসের বস সবাইকে ছেড়ে রাজকে অন্য দৃষ্টিতে দেখায়, এটা বেশ ভালো লাগে রাজের। রাজ চায় নিজের ম্যামের মাধ্যমে অফিসের একটা ভালো অবস্থানে যেতে, তাই ম্যাডামের সমস্ত আবদার পূরণ করে ও। একটু পরে 2 কাপ কফি বানিয়ে রাজ ড্রয়িং রুমে নিয়ে যায়। 1 কাপ নিজের হাতে রাখলো, অন্য কাপ ম্যাডামের হাতে দেয়। কফির কাপে চুমুক দেওয়ার পরেই উনি বলতে লাগলো, তোমাকে দিয়ে কষ্ট করালাম তাই না? না না ম্যাডাম, ঠিক আছে, আপনার জন্য এর থেকেও বেশি করা যায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চলো দুজনে আমার বেডরুমে যাই, এখানে বসে কাজ করতে ভালো লাগবে না আমার। তুমি আমার ল্যাপটপটাও নাও একটু। আচ্ছা ঠিক আছে, চলুন। এরপর রাজ ওর ম্যাডামের সাথে বেডরুমে গেল। বেডরুমের ভেতরে ঢুকতেই ম্যাডাম দরজাটা বন্ধ করে দিল। এরপর রাজের দিকে এগিয়ে আসে, রাজের শার্টের কলারটা টেনে ধরল। রাজ হতবাক হয়ে গেল ম্যাডামের এই কর্মকাণ্ড দেখে। ম্যাডাম, কি করছেন আপনি এগুলো? রাজ, একটা কথাও বলো না প্লিজ। পরবর্তী 1 ঘন্টার জন্য আমার হয়ে যাও। মানে? আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য আমার বাড়িতে ডেকেছ। আমার বিছানা গরম করে তোমার পকেট গরম করার দায়িত্ব আমার। রাজ কিছু সময় ওর ম্যাডামের দিকে তাকিয়ে রইল, এরপর তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ম্যাডাম, আপনি জানেন না আমি বিবাহিত। আমি আমার স্ত্রীর অধিকার আর কাউকে দিতে পারবো না, ক্ষমা করবেন আমায়। রাজকে ধাক্কা মেরে বিছানার ওপরে শুইয়ে দিল ম্যাডাম। এরপর ওর শরীরের ওপরে উঠে পড়ে। বোকা ছেলে, আমি কি তোমার থেকে তোমার বউয়ের অধিকার চেয়েছি? আমি শুধু তোমার এই সুন্দর দেহের দক্ষ চাই, কিছু সময়ের জন্য। সে যাই হোক, আমি আমার বউকে ঠকাতে পারবো না। আমি ওকে খুব ভালোবাসি। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে? এটা উচ্চ মাত্রার ক্যাফেইন যুক্ত কফি। আমার নিয়মিত খাওয়ার অভ্যেস থাকলেও তোমার নেই। দেখো তুমি কিভাবে ঘোরের মধ্যে চলে যাচ্ছ। আমার এত বড় সর্বনাশ করবেন না ম্যাডাম। আমি আমার বইয়ের সামনে মুখ দেখাতে পারবো না। এমনিতেই আমি অনেক মিথ্যে কথা বলেছি। একটু সময় আমার সাথে এনজয় করো, তারপর যেতে দেব। তুমি না পুরুষ, পুরুষ হয়ে সতী মেয়েদের মতো আচরণ কেন করছো? আপনি আমার মতো একটা বিবাহিত পুরুষের ভিতরে কি পেয়েছেন? আমি রোজ রাতে অন্য কারোর সাথে নিজের বেড শেয়ার করি। এটা জেনেও আমার প্রতি রুচি হচ্ছে আপনার? হ্যাঁ হচ্ছে, তুমি নিজেও জানো না কি জিনিস তুমি। এরপর ম্যাডাম রাজকে জোর করে ওর ঠোঁট গালে চুমু খেতে লাগলো।
রাজের কানের ওপরে গিয়ে শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। এরপর ওর জামা প্যান্ট খোলার জন্য চেষ্টা করে। রাজ এক পর্যায়ে বিছানা থেকে উঠে বসলো, ম্যাডামকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। এরপরে রুম থেকে বেরিয়ে যায়। যত দ্রুত সম্ভব বাসা থেকে বেরিয়ে গেল রাজ। এরপর একটা গাড়ি ধরে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ফিরে ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো রাজ। বেডরুমের দিকে যেতেই দেখতে পায় ভেতরে মৌ বসে আছে। মৌ উঠে এসে রাজের সামনে দাঁড়ায়। রাজের বিধ্বস্ত চেহারা দেখে অবাক হয়ে গেল মৌ। ওকে জিজ্ঞাসা করে, রাজ, এটা কি অবস্থা হয়েছে তোমার? তুমি কি করছো? রাজের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মৌ লক্ষ্য করলো। মৌকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে রাজ ওকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। আমায় ক্ষমা করে দাও মৌ। আমি নিজের শরীরের চাহিদা মেটাতে গিয়ে অনেক অন্যায় করেছি তোমার সাথে। কাউকে জোর করে শরীরের চাহিদা পূরণ করার চেষ্টা ঠিক কতখানি যন্ত্রণাদায়ক আমি আজ বুঝতে পেরেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, কিন্তু এটাও সত্যি আমি অনেক ভালোবাসি তোমায়। আমি কিছুতেই তোমাকে ঠকিয়ে শান্তিতে বাঁচতে পারতাম না। রাজ, কি হয়েছে আমায় বলো। তুমি না বললে কি করে বুঝবো? রাজ মৌকে সবটা খুলে বলল। মৌ রাজের মুখে সমস্ত বিবরণ শুনে যতটা কষ্ট পেল তার থেকেও অনেক খুশি হয় ও রাজ ওকে এতটাই ভালোবাসে আগে কখনো বুঝতে পারেনি মৌ। নিজের স্বামীর জন্য গর্বে বুকটা ফুলে উঠছে ওর। মৌ সমস্ত অভিমান ভুলে রাজকে আপন করে নিল। আর রাজও প্রতিজ্ঞা করলো এরপর থেকে নিজের স্ত্রীকে আর কখনো কষ্ট দেবে না, ওকে ভালো রাখার চেষ্টা করবে।